ইনভেস্টিগেশন 360 ডিগ্রি 34তম পর্বে এসে দাঁড়িয়ে বলতে হচ্ছে একটা অনুষ্ঠান দিয়ে পুরো সমাজ বদলে দেওয়া সম্ভব নয়। টিম 360 ডিগ্রির কিছু অনুসন্ধানী মানুষ ঝুঁকি নিয়ে সমাজের অনিয়মের ফাঁক-ফোকরে ঢুকে পড়ছেন, তুলে আনছেন নানান খবর। আর সেগুলো দেখে হয়তো আপনারা ভাবছেন এগুলো বুঝি টিভির পর্দায় সীমাবদ্ধ, প্রশাসন এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না, হয় না কোনো বিচার। কিন্তু বলতে হচ্ছে না, টিম 360 ডিগ্রির বেশ কিছু অনুসন্ধান প্রচার হবার পর ব্যবস্থা নিয়েছে প্রশাসন, যেগুলো আমাদেরকে করেছে আশ্বস্ত, অনুপ্রাণিত। ইনভেস্টিগেশন 360 ডিগ্রির 32তম পর্বের দৃশ্য এটি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অর্থোপেডিক্স বিভাগের পিয়ন নিমায়ের সাথে 4000 টাকার চুক্তি হয়। তিনি আমাদের তৈরি করা ভেজাল ঔষধ চিকিৎসককে দিয়ে প্রেসক্রাইব করিয়ে দিয়েছিলেন। রমিজা নামের এই রোগীকে 360 ডিগ্রি ভেজাল মাল্টিভিটামিন প্রেসক্রাইব করে দিয়েছিলেন আমাদের সাথে চুক্তি করা সেই চিকিৎসক। রমিজা চলে গিয়েছিলেন হাসপাতালের গেটে থাকা সেই দোকানে যেখানে আমরা আগেই ওষুধ দিয়ে রেখেছিলাম। সেই পর্বে চিকিৎসকের কাছে আমরা জানতে চেয়েছিলাম তিনি এই ঔষধ লিখে দিয়েছিলেন কেন। এটা কি আপনার ওষুধ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি ওষুধ? ক্যালসিয়াম আর ভিটামিন। কেমন ওষুধ এটা? এটা ভালো ওষুধ বলে আমার জানা আছে। আগে স্টাডি করছেন এগুলো করে? হ্যাঁ, পর্বটি প্রচারের পর গত 2 ডিসেম্বর ডাক্তার মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস এবং পিয়নের বিরুদ্ধে ব্যবস্থা নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। যমুনা টিভিতে ইনভেস্টিগেশন 360 ডিগ্রিতে এই ডাক্তার জান্নাতুল ফেরদৌসকে নকল ঔষধ বিক্রির দায়ে যে অনুষ্ঠান প্রচার করা হয়, এই ডাক্তার জান্নাতুল ফেরদৌসকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং সরাসরি সেকেন্ডারি কমিটি গঠন করা হয়েছে এবং তার গুরুতর শাস্তি থেকে শুরু করে তার চাকরিচ্যুত করতে পারে। এবার জানতে চাই হাসপাতালের প্রধান গেটের সামনে সেই দোকানদার এখনো মাল্টিভিটামিন ঔষধ বিক্রি করেন কিনা। এটা ওই ডাক্তারের একটা প্রোগ্রাম আপনারা করছেন, করার পরে ডাক্তার এটা লেখা বন্ধ করছে কিছু, আর আমাকে এমনি সমিতি থেকে এটা নিষেধ করে দিয়েছে কোনো ফুড সাপ্লিমেন্ট দোকানে বিক্রি করতে, এই জন্য আমরা রাখি না। বেনামি প্রতিষ্ঠানের মাল্টিভিটামিন বাজার থেকে তুলে নিতে মাঠে নেমেছে প্রশাসন। 360 ডিগ্রির আরো বেশ কিছু অনুসন্ধান প্রচার হবার পর ব্যবস্থা নেওয়া হয়েছে। যেমন বলা যায় বিএসটি এর কথা, বলা যায় বিজেপির 4 জন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক বদলি কিংবা কয়েকজন সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবার কথা। আমরাও চাই দায়ীরা কাঠগড়ায় দাঁড়াক। এবার আমরা নজর দিতে চাই বাবার আস্তানার দিকে, আর তাই শুরুতেই পরিচয় করিয়ে দিব কয়েকটি চরিত্রের সাথে। রেজাউল করিম সর্দার 5 বছর আগেও ভাড়া বাড়িতে থেকে টেনে টুনে সংসার চালাতেন তিনি। এখন তার মাসিক আয় প্রায় 12 লাখ টাকা। সম্পদের মধ্যে আছে ঢাকায় একটি 5তলা ভবন, 2টি গাড়ি এবং মাদারীপুর গ্রামের বাড়িতে বেশ কিছু জমি জমা। সালেহ জহুর ওরফে জহুর হুজুর, বয়স 38 বছর। 5 বছর আগে চট্টগ্রামে ফুটপাতে হকারি করে সংসার চালাতেন। এখন তার মাসিক আয় প্রায় 18 লাখ টাকা। মাত্র 5 বছরে 3টি বাড়ি এবং একটি গরুর খামারের মালিক হয়েছেন তিনি। ফরিদ উদ্দিন ওরফে কালা হুজুর, তবে এলাকার মানুষ তাকে ক্যালকুলেটর বাবা নামেই বেশি চেনে। 8 বছর আগে মসজিদের ইমামতি করতেন, আর এখন মাসে আয় করেন প্রায় 15 লাখ টাকা। তার নামে আছে 2টি আলিশান বাড়ি, একটি আবাসিক হোটেল এবং একটি মাছের খামার। আব্দুস সালাম ওরফে ল্যাংটা ফকির, বয়স 70-এর কাছাকাছি। সংসার ছেড়েছেন 30 বছর আগে। এখন কোনো রকম খেয়ে জীবন চলে তার।
এবার এমন একজন শিক্ষিত সচেতন নারীর গল্প শুনব, যিনি স্বামী এবং সংসার রক্ষার জন্য ছুটে গিয়েছিলেন কথিত পীর হুজুরের কাছে, কিন্তু প্রতারণার ফাঁদে পড়ে টাকা হারিয়ে আজ দিশেহারা তিনি। ওরা মানুষকে কনভিন্স করে ফেলে। তো আমার হাজবেন্ডের ফ্রেন্ডের কাছে কমপ্লেন করতে পারবো না, থানায়ও কমপ্লেন করতে পারবো না। তো আমার একমাত্র ওই আশ্রয়স্থল হচ্ছে হুজুর টুজুর টাইপের, যদি কিছু হয় এই টাইপের জনের কাছে খবর করলেন উনি ইন্ডিয়া চলে গেছেন। আমি আমার হুজুরকে বললাম হুজুর উনি ইন্ডিয়া চলে গেলেন। উনি বললেন যে না না, আমার জিন আমাকে খবর দিছে উনি বাংলাদেশে কোথাও লুকায় আছে, উনি ইন্ডিয়া যায়। আমার কাছ থেকে প্রায় 10,000 টাকার মতো নিলেন, আমাকে হয়রানি করলে প্রায় 10 থেকে 12 দিন আমি ওখানে গেলাম রেগুলার, আমার সিঙ্গি ভাড়া গেল। শুধু এই নারী নয়, তার মতো অনেকেই কথিত এসব পীরের খপ্পরে পড়ে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন। আপনারা ইতিমধ্যে জহুর হুজুর কিংবা ক্যালকুলেটর বাবার সাথে পরিচিত হয়ে গেছেন, কিন্তু তারা কিভাবে কোন উপায়ে কারি কারি টাকা আয় করছেন সেটা তো এখনো জানা হয়নি। তারা যে উপায়ে টাকা আয় করে আমরাও সেই পথেই হেঁটেছি। ফিরছি একটা বিরতি নিয়ে। আর তাই প্রথমেই আমরা খুঁজে দেখতে চাই রেজাউল করিম সর্দারের আয়ের উৎস। রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুল এলাকা। এই বাড়িতে থাকেন রেজাউল করিম সর্দার। চারিদিকে ছড়িয়ে পড়েছে তার নামডাক। এখানে এমন ভিড়ের দৃশ্য প্রতিদিনের। আমি এটুকু বিশ্বাস করি যে একটা লোক যদি মানে ফলস হয় কোনো জিনিস, সেটা কিন্তু সেখানে লোকজন বেশি থাকবে না, অথবা টিকবে না। কেউ আসেন শারীরিক, কেউ মানসিক, আবার কেউ আসেন একেবারে ব্যক্তিগত সমস্যা নিয়ে। আমরা কিন্তু অনেক জায়গায় ঘুরছি, ঘুরে দেখছি যে একটা রুমে নিয়ে আলাদাভাবে কথা বলে, পুরুষ হোক মহিলা হোক। তারপর অনেক জায়গায় দেখছি মহিলাদের উপর মানে অত্যাচার চলো, কিন্তু উনি কিন্তু সমাজের 10 জনের সামনেই পুরুষরা কথা বলতো, মহিলাদেরকে একটা জায়গায় কথা বলতো, এখানে কোনো ভণ্ডামি নেই। তাহলে কি রেজাউল করিম সর্দার একজন ভালো মানের কবিরাজ? অনেকের কাছেই আমাদের প্রশ্ন ছিল, কেন এবং কি কারণে এত দূর দূরান্ত থেকে এখানে তারা ছুটে আসেন। দীর্ঘদিন ধরে আমার বউয়ের সাথে সমস্যা, আমার গার্জেনরা মানে আমার কাছে দিতেছে না আর কি। মানে আমি আসছিলাম যে উনি দিতে পারে, ওনার কাছে বিষয়টা নিয়ে আসছিলাম, উনি বলছে যে আসবে। ওষুধ দিছে? ওষুধ দেয় না, ওষুধ দিবে, ডিম পড়া দিছে আর কি জানি, ওই তাবিজ দিব আর কি। শুধু কিশোরগঞ্জের এই যুবকই নন, অভিজাত এলাকার লোকজনও এখানে আসেন নিয়মিত। আমাকে এখানে কি আজকে নতুন আসছেন? মানে কোনো সমস্যা নিয়ে আসছেন? হুজুরের কাছে কার কাছে মানে কোথা থেকে আসছেন? আমরা কিসের আমি জানি না, আমি জাস্ট জানতে চাই। হ্যাঁ, এসেছে পার্সোনাল কিছু প্রবলেম। পার্সোনাল প্রবলেম। কবিরাজের পাশাপাশি তিনি আবার আধ্যাত্মিক চিকিৎসকও। মানুষের চেহারা দেখেই বলে দিতে পারেন কার কি সমস্যা। তারপর আধ্যাত্মিক জগৎ থেকে নেমে আসেন আয়ুর্বেদিক থেরাপিতে। ওষুধ বেচলেই কোম্পানির কাছ থেকে আসে মোটা অঙ্কের কমিশনের টাকা। তার এই আধ্যাত্মিক শক্তির প্রচারণায় আছেন ভক্তের ছদ্মবেশে বেশ কিছু দালাল চক্র। উনি পীর কিসিমের আসে, আবার রুগী কিছু ওনার দ্বারা আল্লাহর রহমতে ভালো হয়, এই কারণে ওই রুগী তার কাছে মুরিদ রুগী মুরিদ না হলে কি চিকিৎসা হয় না? হয়, হয় মহব্বতে। 2004 সালে মাদারীপুর থেকে তিনি এই এলাকায় এসেছিলেন একেবারে খালি হাতে। এই বাড়ির 2টি কক্ষ ভাড়া করে মানুষের শরীর থেকে ভূত তাড়ানোর ব্যবসা শুরু করেন। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। 5 বছরে ব্যবসার পরিধি বেড়েছে তার সম্পদের পরিমাণ। কবিরাজ তো অনেকদিন যাবত, আগে ছিল আমার চাচার বাসাতেই ভাড়া, একটা রুম নিয়ে ভাড়া থাকতো। সে এখন মনে করেন একটা 5তলা বাড়ির মালিক। তাহলে শুধু ওষুধ বেচেই এত টাকার মালিক হয়ে গেলেন? এটা এগো ভণ্ডামির একটা লগিং আছে না, আলাদা লোকজন সাজানো থাকে, এগুলা দিয়েই তো এগুলা বুঝেনি তো আপনারা সবকিছুই। আমরা ভেতরে ঢুকতেই সতর্ক হয়ে উঠলেন রেজাউল করিম সর্দার। বন্ধ করে দিলেন সব কর্মকাণ্ড। কি রোগীর লোকজন বেশি আছে? এই তো আগে সব ধরনের লোকজনই আসে, অনেকে পেট ব্যথা, গ্যাস্ট্রিক, জ্বর, সব ধরনের মেডিসিন আমাদের কাছে আছে। অনেকে আসে দোয়া দেন, ঝাড়াই দেন, অনেকে ভয় পায়, অনেকে সমস্যা আছে, তারা ঝাড়াফুঁসি করে আসে। এরকম বেনিফিট নেই, কিছু নেই। লাভ নেই, অথচ অঢেল টাকার মালিক তিনি।
হয়তো ধনী হবার কোনো গোপন মন্ত্র জানা আছে তার, যে মন্ত্র দিয়েই তিনি কোটি টাকার মালিক বনে গেছেন। আর এই মন্ত্র যে শুধু তিনি একাই জানেন তাও কিন্তু নয়। আমরা এমন এক ব্যক্তির সন্ধান পেয়েছি যিনি স্বপ্ন দেখেন রাতারাতি কোটিপতি হবার। আর সেই ব্যক্তির সন্ধানে এবার আমাদের গন্তব্য চট্টগ্রামে। চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা। আমরা রওনা হলাম খতিবের হাটে সালেহ জহুর ওরফে জহুর হুজুরের দরবারে। ভেতরে ঢুকতেই গেটের সামনে অনেক জুতা, দেখেই বোঝা গেল হুজুরের দরবারে কত লোক আসা যাওয়া করেন। বয়সে তরুণ এই ব্যক্তির নাম সালেহ জহুর ওরফে জহুর হুজুর, যিনি আগে হকারি করে সংসার চালাতেন, এখন হকারি ছেড়ে আস্তানা গেড়েছেন। আমরা রোগীর ছদ্মবেশে তার দরবারে হাজির হতেই তিনি একের পর এক প্রশ্ন ছুটতে থাকলেন আমাদের দিকে। তিনি আমাদের